নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। একটা কথা আছে না, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ আপনি কোনো মানুষের ক্ষেত্রে যেমন করবেন সেই মানুষটা থেকে সেরকম রিটার্ন পাবেন। একই রকম ভাবে আপনি আপনার শরীরের ক্ষেত্র যেমন করবেন তেমন আপনি রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি আপনার শরীরকে ভীষণ যত্ন করছেন, খুব ভালো রাখছেন, খাওয়া দাওয়া ঘুমানো কাজ সবকিছু আপনার সুন্দরভাবে আপনার নজরে রয়েছে, আপনার দক্ষতার মধ্যে রয়েছে, তাহলে আপনার শরীর আপনার সাথে চলবে, আপনার ইশারায় চলবে, আপনার মতন করে সুন্দরভাবে নিজেকে পরিচালনা করবে। কিন্তু আপনি যদি নিজের শরীরের প্রতি যত্নশীল না হন, এমন কিছু কাজ করেন যে কাজগুলো আপনার শরীরকে আপনার প্রতি বিরক্ত করে তুলছে, তাহলে অবশ্যই সেই রেজাল্টও আপনাকে পেতে হবে। অর্থাৎ সঠিকভাবে সঠিক সময় খাওয়া দাওয়া না করা, এমন কিছু খাওয়া দাওয়া বেশি করা যেটা আপনার শরীরের জন্য ভালো নয়, অনেক রাত পর্যন্ত জাগা বা অসময়ে মানে অপ্রয়োজনীয় কিছু কাজ করা, এই সব কিছু আপনার শরীরকে কিন্তু ব্যতিব্যস্ত করে তোলে। আর সে কারণেই আমাদের বিভিন্ন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হয়ে যায়। পরে ভাবি যে কেন হলো আমার এই সমস্যাটা, ওর তো হলো না, আমারই কেন হতে হলো। তার কারণ কিন্তু আপনি নিজে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু সেটা বুঝেই উঠতে পারেন না। হ্যাঁ, হতে পারে অন্য কোনো বাইরের কারণও তার একটা বড় ভূমিকা পালন করতে পারে, কিন্তু নিজে তো যত্নশীল হন। এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা ঠিক এইটাই আপনাকে শেখানোর চেষ্টা করে যে কিভাবে আপনি যত্নশীল হবেন নিজের শরীরের ক্ষেত্রে, কিভাবে প্রত্যেকটা অর্গানের প্রতি আপনি নজর রাখবেন, কিভাবে প্রত্যেকটা অর্গানকে ভালো রাখবেন। আর যদি আপনার কোনো কারণে বা বাহ্যিক কোনো কারণে আপনার কোনো অর্গানে কোনো সমস্যা এলো, তাহলে এনবিপির অভিজ্ঞ চিকিৎসক এবং এখানকার অত্যাধুনিক মেডিসিন, এখানকার পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, এই সব কিছুর সহযোগিতায় আপনি কিভাবে সেই অর্গানকে আবার পুনরুজ্জীবিত করতে পারবেন, অর্থাৎ আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন। আজকেও ঠিক এরকমই গুরুত্বপূর্ণ একটি অর্গান নিয়ে আলোচনা করবো। আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা ফোন করুন আমাদের কাছে এবং অবশ্যই উত্তর দেবেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। আজকে স্যার উপস্থিত রয়েছেন, তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে অন্যতম একটি নাম লিভার। যে লিভার অনেক কিছু সহ্য করে, তারপরও আপনাকে ভালোবাসার চেষ্টা করে, কিন্তু একটা সময় কিন্তু সেও তিতিবিরক্ত হয়ে উঠতে পারে। আজকে লিভারের কিছু ফাংশন এবং তার কিছু সমস্যা নিয়ে আলোচনা করব এবং স্যারকে প্রথমে এই প্রশ্নটাই করব যে সত্যি লিভারের ভূমিকা কতটা স্যার আমাদের জীবনের জন্য? লিভার আমাদের শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্গান, কারণ আমাদের শরীরের যে ফাংশন থাকে প্রায় 100টারও বেশি ফাংশন আমাদের লিভার থেকে আসে। এই এই লিভারের যেটা মেন, যদি আমরা গুরুত্বপূর্ণ জিনিসটা দেখি যে ফাংশনের দিকটা, যেটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে কিছু টক্সিক সাবস্টেন্স জমে, এক্সট্রা ফ্লুইড জমে। তো এই লিভার কি করে, আমাদের ব্লাড থেকে টক্সিক সাবস্টেন্সগুলোকে বার করে দেয়। এর ফলে কি হয়, আমাদের শরীরে কোনো রকম ইনফেকশন হওয়ার চান্স কম থাকে, কোনো রকম লং পিরিয়ডিক কোনো রকম ডিজিজ হওয়ার চান্স কম থাকে। এছাড়া যেটা ফাংশনে কাজ করে, যেটা হচ্ছে আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে। কারণ লিভার থেকে এক ধরনের বাইল বলে এক ধরনের প্রোডাক্ট বেরোয়, যেটা আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোলে রাখে। এছাড়াও বিভিন্ন রকম হরমোন বেরোয়, যেগুলো আমাদের শরীরের মধ্যে মাল্টিপল ফাংশনেতে কাজ করে। আমি আসছি এটাতে একদম এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনায় ফিরবো স্যার, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়া নাথ বলছি ম্যাম। কোথা থেকে বলছেন প্রিয়া? আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলছেন। সমস্যাটা কার আপনার? হ্যাঁ, আমারই। বয়স কত আপনার? 19 বছর। 19 বছর। 19 বছরে প্রিয়ার কি সমস্যা হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে মাঝে মাঝে। মাঝে মাঝে পেটে ব্যথা। হ্যাঁ। তো এটা কি অনেকদিন ধরেই হয়? হ্যাঁ। খালি পেটে থাকা হয় খুব? না। আচ্ছা, পেটের ঠিক কোন জায়গাটায় ব্যথা হয়? আমাদের ওপরের পাঁজরের কাছটাতে, ডান দিকে, মাঝখানটা। মাঝখানটাতে? আচ্ছা, এর জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করা হয়েছে? না। কোনো কিছুই করা হয়নি? তাহলে পেটে ব্যথা যখন হয় তখন তাহলে কি করা হয়? এমনি মনে হতো যে গ্যাসের ব্যথা, ওই জন্য গ্যাসের ওষুধ খেলে আবার কমে যেত, আচ্ছা, আবার পরে আবার হতো। তাহলে মোটামুটি এটা কতদিন ধরে হচ্ছে তবুও?
এই 1-1.5 মাস ধরে। 1-1.5 মাস ধরে। তাহলে একটা জিনিস জানবে, যদি গ্যাসেরই সমস্যা হতো তাহলে তো একদিন গ্যাসের ওষুধ খেলেই তো গ্যাসটা কমে যেত, তাহলে তো আর ব্যথাটা থাকতো না, তাই না? টিভিতে শুনতে থাকো, আমি বলে দিচ্ছি। এই যে পেটে ব্যথার সমস্যাটা, যে জায়গাটা বলছেন সেই জায়গাটা হয়তো বা আমাদের স্টমাকের কারণেও হতে পারে, কিংবা অনেক সময় লিভারের কারণেও হতে পারে। এখন এই নয় যে অল্প বয়স বলে লিভারের সমস্যা আসবে না, কারণ এখন এই পিরিয়ডটাতে আমরা অনেক ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের ওপরেতে ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমরা ঘরোয়া খাবারটা খুব কম খাই। তো এনার ক্ষেত্রে একটাই বলবো যে যেহেতু দেখছেন যে 1 মাস 1.5 মাস ধরে ব্যথাটা হচ্ছে, গ্যাসের ওষুধ খেলে কমে যাচ্ছে, তারপর আবার তার পরের দিনকে ব্যথা আসছে, তার মানে সমস্যাটা নিশ্চয়ই গ্যাসের সমস্যা নয়, হয়তোবা সাময়িক কারণে গ্যাস ফর্ম করছে, সেই কারণে যে পেনটা হচ্ছে। কিন্তু একটা জিনিস জানবেন যে আমরা বারবারই বলি যে গ্যাস, অম্বল এই জাতীয় জিনিসের পেছনে কিন্তু আমাদের ভাইটাল অর্গান জড়িত আছে। আজকে যেটা টপিক লিভার নিয়ে বলছি, সেটাও কিন্তু এর পেছনেতে কারণ হতে পারে। তো সেই কারণে বলবো, যেহেতু আপনার ব্যথাটা যাচ্ছে না, আবার 1-2 দিন পর ফেরত আসছে, এটাকে সিরিয়াস ভাবে নিন। গ্যাসের ওষুধ খেতে খেতে তারও একটা সাইড এফেক্ট আসবে, এবং পেছনে কি হবে যে রোগটার কারণে আপনার এই পেটে ব্যথাটা হচ্ছে সেটাও কিন্তু বাড়তে থাকবে। তো একটাই কথা বলবো, একটা প্লেন আল্ট্রাসোনোগ্রাফি করে নিন, পেটের একটা ছবি করে নিন, সেই ছবিটা নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার যেখানটাতে কাছে মনে হবে সেখানে রিপোর্টটা নিয়ে আসুন। যদি কোনো রকম প্রবলেমের পেছনেতে বের হয়, অবশ্যই তার সুন্দর ট্রিটমেন্ট আছে। আর যদি দেখা যায় যে না, সেরকম কোনো প্রবলেম নেই, তাহলে নিশ্চয়ই লাইফস্টাইলের কোনো রকম প্রবলেম আছে। এই দুটোর ক্ষেত্রেই আমরা আপনাকে গাইড করে দেবো। একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে রিপোর্টটা করে আমাদের সাথে দেখা করুন। একদম, আমাদের জীবনে একটা বড় ভুল হচ্ছে অবহেলা। অবহেলা কিন্তু ছোট্ট একটা সমস্যাকে অনেক জটিল কঠিন করে দিতে পারে। তাই প্রত্যেককে বলবো, সমস্যা যাই হোক, বয়স যাই হোক, থাকেন যেখানেই হোক, তবে অবহেলা করবেন না, রোগকে অবহেলা করবেন না। দেখুন স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে 9830235527 বা 37 নাম্বার নোট করুন, ফোন করুন, আপনার নিয়ারেস্ট কোন চেম্বারটি রয়েছে সেখানে যোগাযোগ করুন। আজকে আমরা লিভার সংক্রান্ত কিছু বিষয় নিয়ে স্যারের থেকে শুনছিলাম, স্যার শুনবো আবার। ফাংশন যেগুলো বললাম, যে আমাদের ব্লাড থেকে টক্সিক সাবস্টেন্স গুলোকে বার করে, আমাদের প্রেশারকে কন্ট্রোল করাতেও অনেক সময় সাহায্য করে। তার সাথে আমাদের স্কিন ওরিয়েন্টেড যাবতীয় প্রবলেম, আমাদের লিভার থেকে কিছু এনজাইম বেরোয় যেগুলোকে ঠিক রাখে। আমাদের চুলের অনেক সমস্যা থাকে, সেখান থেকেও কিন্তু এটাকে ঠিক রাখে। তো মাল্টিপল ফাংশন, প্রায় 100রও বেশি ফাংশন আছে এই লিভারের। তো সেই কারণে এটাকে একটা ভাইটাল অর্গান বলা হয়। এই লিভারের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। খুব কমন কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, সেগুলো যদি স্টার্টিংয়েই আমরা ডিটেক্ট করতে পারি। এই যেমন কিছুক্ষণ আগে ইনি ফোন করলেন, বললেন যে আমার পেটের ব্যথা হচ্ছে। তো আইদার যদি আমরা দেখা যায় যে টেস্ট করার পর ওনার যদি আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, দেখা যাবে একটা খুব কমন ওয়ার্ড হয়তো আসতে পারে, যেটাকে বলা হয় হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার। তো এইটা স্টার্টিং এতেই কিন্তু দেখা যায়। তার সিমটম কিছু থাকে, যেমন পেটে ব্যথা একটা কারণ থাকে, তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের খাওয়ার ইচ্ছাটা চলে গেছে, খেতে গেলে একটা গা বমি টাইপের আসছে, সকালবেলায় যখন ব্রাশ করতে যাচ্ছেন তখন একটু গা বমি টাইপের উঠছে। এছাড়া দেখা যাবে যে ডিপ কালারের ইউরিন হচ্ছে, এবং আমাদের স্কিনে ছোট ছোট কিছু র্যাশ বেরোচ্ছে, আপনা আপ বেরোচ্ছে, আপনা আপ সেটা চলে যাচ্ছে। তো এই কিছু কিছু সিমটমগুলো দেখা যাবে। এইগুলো যদি আমরা শুরুতে ফলো করি, তাহলে এই যে কমন রোগ কয়েকটা আছে লিভারের, সেইটা কিন্তু আমরা খুব সহজে ডিটেক্ট করতে পারবো। এবং সেটা যদি আমরা ঠিকঠাক মতো করে শুরুতেই ট্রিটমেন্ট করে নিই, এর জন্য কিন্তু সবসময় মেডিকেল ট্রিটমেন্টেরও দরকার হয় না, কিছু লাইফস্টাইল মেনটেন করলে এই রোগগুলো সেরে যায়। কিন্তু যদি এই জায়গাটাকে আমরা অবহেলা করি, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সেই স্টেজটা বাড়তে থাকে। আমি আসছি সেই স্টেজে। একদম, আমাদের এই অনুষ্ঠান না বেশ কিছুটা ফার্স্ট এড বক্সের মতন কাজ করে। মানে বাড়িতে বসে আপনি কি করবেন, বাড়িতে বসে কিভাবে জানবেন যে আপনার লিভার ওরিয়েন্টেড প্রবলেম আসছে কিনা, এবং তার জন্য বাড়িতে বসে আপনি কি কি করণীয় কাজগুলো ফলো করবেন, এই সব কিছু বাড়িতে থেকে হয়ে যাচ্ছে, চেম্বার পর্যন্ত আসতে হচ্ছে না। কিন্তু যখন সমস্যা সত্যি অনেকটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কিছুতেই মেডিসিন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, তখন কিন্তু বাড়ি থেকে একটু 2 কদম বেরোতে হবে এবং নিয়ারেস্ট চেম্বারে আসতে হবে। যাক, আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কতুলপুর থেকে বলছি, জয়া সরকার। কোথা থেকে? কতুলপুর।
আচ্ছা, এটা বাঁকুড়া বাঁকুড়া এটা? হ্যাঁ বাঁকুড়া করছি। আচ্ছা, বাঁকুড়ায় স্যার চেম্বার করতে যান, কিন্তু আমাদের চেম্বার হয় মাসে 2বার করে বাঁকুড়ায়, জানেন তো আপনি? হ্যাঁ জানি। ওকে, বেশ, বলুন দাদা, কি সমস্যা আছে, বয়স কত? বয়স হচ্ছে 31। আর সমস্যা হচ্ছে যে মানে আমার মানে কোমরে মানে লোয়ার সাইডটা ব্যথা হয়। আচ্ছা, কোমরে ব্যথা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যথাটা কি এটা, সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা বেশি হয়ে যায়। আচ্ছা, ব্যথাটা কি শুধু কোমরেই থাকে না কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত যায়? না, কোমরেই থাকে ব্যথা। কোমরেই থাকে। সকালবেলা ঘুম থেকে উঠলে ব্যথা যন্ত্রণাটা খুব থাকে, তারপর আস্তে আস্তে একটু হাঁটাচলা করলে ব্যথা যন্ত্রণাটা কমে, হ্যাঁ তাই তো? আর বসে উঠতে গেলে লাগে? হ্যাঁ, বসে উঠতে গেলে মাঝে মাঝে লাগে। আচ্ছা, আপনি কি কাজ করেন? এক জায়গায় বসে কি অনেকক্ষণ কাজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ, বসে কাজ করতে হয়। আচ্ছা, দেখুন, আপনি যে সমস্যাটা বললেন, আচ্ছা, এর জন্য কি কোনো রকম রিপোর্ট কিছু করিয়েছেন, এক্সরে কিছু করিয়েছেন? না না না, কোনো রিপোর্ট করিনি। করাননি। ব্যথাটা মোটামুটি কতদিন আছে? হ্যাঁ, এটা হয়ে গেল 1-1.5 মাস। 1.5 মাস। দেখুন, ব্যাপারটা হচ্ছে, যদি আপনার লোকাল কোনো চোট আঘাত লাগতো কিংবা যদি অন্য কারণে ব্যথা হতো, সেটা কিন্তু খুব ম্যাক্সিমাম হলে 1 সপ্তাহ থাকতো। কিন্তু যেহেতু এটা আস্তে আস্তে বাড়ছে এবং লং টাইম হয়ে যাচ্ছে, তাহলে জানবেন ওখানে কিছু না কিছু প্রবলেম হয়। আমাদের একটা কমন রোগ থাকে যেটাকে আমরা বলি লাম্বার স্পন্ডালাইসিস, যেটা পেছনে আমাদের কিছু হিস্ট্রি থাকে। এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম অনেকক্ষণ ধরে বসে কাজ করতে হয় কিনা, অনেকে যারা এক জায়গায় বসে অনেকক্ষণ কাজ করে তাদের ক্ষেত্রে এই রোগের প্রবণতাটা বেশি হয়। এটা বলবো না যে যারা বসে কাজ করে তাদেরই হয়, এছাড়া হয় না, কিন্তু তাদের এই প্রবণতাটা বেশি থাকে। তো এই রোগটা এখন হয়তো আপনার খুব অল্প ব্যথা হচ্ছে, একটা টাইম ব্যথা হচ্ছে বা মাঝে মাঝে ব্যথা হচ্ছে। যদি ভেতরে এই রোগটা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে গেলে আপনার ব্যথা যন্ত্রণাও যেমন বাড়বে, সেরকম আপনার হাঁটা চলা সবকিছুতেই আপনার টোটাল লাইফস্টাইলটাই কিন্তু হ্যাম্পার হয়ে যাবে। তো সেই কারণে বললাম যে এখন যেহেতু খুব আর্লি স্টেজ আছে, আপনি ফার্স্টেই একটা কোমরের এক্সরে করান। এই কোমরের এক্সরে করে আমি এই সামনের শনিবার দিনকেই থাকবো বাঁকুড়া চেম্বারে, আমি এই সামনের শনিবার দিনকেই থাকবো। আপনি এই রিপোর্টটা করিয়ে নিয়ে হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে বলে দেবে কটার সময় আসতে হবে। রিপোর্টটা নিয়ে এসে দেখান, যদি কোনো প্রবলেম রিপোর্টে বেরোয় তার জন্য অবশ্যই ট্রিটমেন্ট আমরা দেবো। যদি দেখা যায় যে প্রবলেম কোনো রকম নেই, নর্মাল আছে, কোনো হাড়ের কোনো রকমও প্রবলেম আসছে না, তাহলে আমরা কিছু যোগ বলে দেবো, কিছু ডায়েট বলে দেবো, কিছু লাইফস্টাইল মেনটেন করার জন্য বলে দেবো। সেটাকে মেনটেন করবেন, তাহলে দেখবেন ভবিষ্যতে এই রোগটা আসবে না। এবং যদি রোগটাও আসে, কিভাবে সেটা ট্রিটমেন্ট করতে হবে সেটাও আমরা বলে দেবো। বেশ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। কিন্তু এটা কিন্তু প্রমাণ হলো যে মাত্র 31 বছর বয়সেও কোমরে ব্যথা কিন্তু আসতে পারে, এবং তার জন্য সচেতনতা অবলম্বন করা উচিত। অবশ্যই, কারণ এখন আমরা তো পেশেন্ট দেখছি 31 বছর কেন, 21 বছর, 22 বছর কিংবা 19 বছর এরকমও পেশেন্ট আসছে ঘাড়ে ব্যথা নিয়ে। কারণ আমাদের লাইফস্টাইলটা এখন হয়ে যাচ্ছে এরকম যে এক জায়গায় বসে কাজ করতে হচ্ছে, কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে কাজ করতে হচ্ছে, তার সাথে সাথে আমাদের লাইফস্টাইলটা ঠিকঠাক মতো মেনটেন নেই। আমাদের ডেলিকার যে ডায়েট দরকার সেটা আমরা ঠিকঠাক মতো করে ইনটেক করি না। হাড়ের একটা পুষ্টি তো দরকার, যার জন্য কিছু ক্যালসিয়াম মিনারেল আমাদের ডেলিকার ইনটেক করতে হয়। শুধু কি ক্যালসিয়াম মানেই কি ক্যালসিয়ামের ওষুধ, সেটা নয়। আমাদের নর্মালি ডায়েটের মধ্যে যদি আমরা ক্যালসিয়ামটাকে ইনটেক করতে পারি, তাহলে আমাদের কোনো রকম এক্সট্রা ওষুধের প্রয়োজন হবে না। তার সাথে সাথে কিছু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই যে উনি বললেন আমি বসে অনেকক্ষণ কাজ করি, ওনার যেটা করা উচিত সেটা হচ্ছে মিনিমাম 15 মিনিট গ্যাপ দিয়ে একটু উঠে ওনাকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। কিছু না, যেরকম আমরা স্কুলেতে পিটি করি সেরকম একটুখানি জাস্ট হাত পায়ের জয়েন্টগুলোকে একটুখানি নাড়িয়ে নেওয়া। এর ফলে কি হবে, ওই এক জায়গায় বসে বসে যে কাজের জন্য যে কোমরের ওপর এফেক্টটা পড়ছে সেটা কম পড়বে। এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে যদি রোগটা বাড়ে তাহলে স্টার্টিংয়েই এইগুলোকে ট্রিটমেন্ট করে নেওয়া দরকার। সেটা ঘাড়ের জন্য সার্ভাইকাল স্পন্ডালাইটিস হতে পারে, কোমরের জন্য লাম্বার স্পন্ডালাইটিস হতে পারে, এখন খুব কমন জিনিস হয়ে গেছে। তো সেটাকে যদি শুরুতে আর্লি ডিটেক্ট করে যদি ট্রিট করা যায়, তাহলে অবশ্যই ওর যে সিভিয়ারিটি, যে একটা স্টেজে গিয়ে সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য ঘাড়কে ঘোরাতে পারছে না, একদম স্টিফ হয়ে থাকছে, ঝুঁকতে গেলেই মাথা ঘুরছে, এই সমস্ত জিনিসগুলো, তার সাথে ব্যথা, ঠিক কোমরেরও সেম, এই জিনিসগুলো কিন্তু ওই সময়তে আসবে না। তো সেটা যাতে না বাড়ে, শুরুতেই এই সিমটমগুলো দেখে অবশ্যই দরকার যে কিছু রিপোর্ট করিয়ে ডক্টর দেখিয়ে নেওয়া। একদম।
সারা পৃথিবী আপনার এখন হাতের মুঠোয়, কিন্তু সেই পৃথিবীকে হাতের মুঠোয় আপনি কোথায় রেখেছেন? একটা চেয়ারে বসে বসে। দীর্ঘক্ষণ একটা চেয়ারে বসে বসে আপনার কাজ বা আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার কোমরের সমস্যার একটা বড় কারণ কিন্তু হতেই পারে। তাই অল্প বয়সেও এখন এই ফোনগুলো কিন্তু আমরা পাই, খুব অবাক লাগে, অদ্ভুত লাগে, কিন্তু এটা বাস্তব সত্য। তাই এই সমস্যায় যদি আপনি বা আপনার পরিবারের কেউ ভোগেন, তাহলে কি করবেন বলুন তো? চট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। আপনার নিয়ারেস্ট চেম্বারে অভিজ্ঞ ডাক্তারবাবুদের পেয়ে যাবেন, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই তাদের পরামর্শ অনুযায়ী কয়েকটা মাস একটু কষ্ট করতে হবে। তাহলেই দেখবেন সুন্দর একটা ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করবে। কে আছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাংলাম থেকে মিহির দত্ত বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা বলতে কিছুদিন ধরে দেখছি এবার মানে ঘুম থেকে উঠলেই পাটা ব্যথা করে। আচ্ছা, আচ্ছা, পা ব্যথা করে বলতে কি পায়ের কোনো পার্টিকুলারলি পোর্শন, যেমন আমাদের হাঁটু, পায়ের নিচে। গোড়ালির কাছে? হ্যাঁ হ্যাঁ। গোড়ালির কাছে ব্যথা করে, তারপর ব্যথাটা কি সারাক্ষণই থাকে? না না, এখন থাকে না, 2-4 মানে একটু হাঁটাচলা করলে তারপরে চলে। আচ্ছা, এই গোড়ালির সাথে সাথে কি অন্যান্য কোনো জয়েন্টে বা আমাদের হাতের এই স্মল জয়েন্ট গুলো বা শরীরের ছোট ছোট? আর সেরকম কিছু, সেই সকাল থেকে উঠলেই মনে হয় সব দিকে ব্যথা করে। আচ্ছা, এটা মোটামুটি কতদিন হচ্ছে? হয়ে গেল আজ 4-5 সপ্তাহ হয়ে গেল। 4-5 সপ্তাহ। তো এটার জন্য কি কোনো রকম ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো অ্যাডভাইস নেননি? দেখুন, আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে এই যে আপনি সিমটমটা বললেন, যেটা আপনার শুধু সকালবেলায় এখন আছে, এটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ইউরিক অ্যাসিড যদি অল্প অল্প করে বাড়তে আরম্ভ করে, সেখান থেকে এই সিমটমটার হয়তো স্টার্টিং দেখা দিতে পারে। আর না হলে আপনার গোড়ালির যদি হাড় কোনো মতে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে, সেই কারণেও কিন্তু এই ব্যথা হতে পারে। তো এর পেছনে কারণ কিন্তু দুটো। তো আপনার ক্ষেত্রে বলবো, যদি এত সপ্তাহ হয়ে গেল ব্যথাটা যাচ্ছে না, রোজ হচ্ছে, এটা নিশ্চয়ই ভেতরে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে বলেই তো ব্যথাটা আসছে। তো সেটাকে আপনাকে প্রথমেতে ডিটেক্ট করতে হবে যে এটা কি কারণে ব্যথাটা আসছে। তো আপনি একটা ইউরিক অ্যাসিডের টেস্ট করান আর গোড়ালির একটা এক্স রে করান। যদি দুটো গোড়ালিতে প্রবলেম থাকে, দুটো গোড়ালিরই এক্স রে করান। এক্স রেটা করিয়ে রিপোর্টটা করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। ফোন করে বাগনান থেকে কাছাকাছি আমাদের অনেক জায়গায় চেম্বার আছে, আপনি একবার ফোন করবেন, আপনার যেটা সুবিধে হবে সেখানে আপনাকে বলে দেবে, সেখানে এসে একবার রিপোর্টটা দেখান। যদি প্রবলেম থাকে তারপরে ট্রিটমেন্টের কথা ভাবা যাবে। যদি প্রবলেম না থাকে তাহলে আমরা বারবারই বলি যে যদি কোনো প্রবলেম না থাকে আমরা কিছু অ্যাডভাইস দিই, কিছু লাইফস্টাইল মেনটেনের জন্য বলি, কিছু খাওয়া দাওয়া মেনটেনের জন্য বলি এবং কিছু যোগা দেখিয়ে দিই। সেই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভবিষ্যতে ভালো থাকবেন। এবং রোগ যদি হয়ে থাকে সেটাও কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ট্রিট করা হবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে। একদম। তাই যোগাযোগ করতে হবে, সঙ্গে থাকতে হবে, ভালো থাকতে হবে। কিভাবে যোগাযোগ করবেন চট করে একটু বলে রাখি আমাদের চেম্বারগুলোর কথা। খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের জন্য রয়েছে আরামবাগ চেম্বার। যদি আরামবাগের দিকের আপনারা বন্ধু হন, অর্থাৎ হুগলির দিকের বন্ধু হন, তাহলে অবশ্যই আরামবাগ চেম্বারে যোগাযোগ করতে পারেন। ডক্টর এ হালদার কিন্তু অবশ্যই থাকছেন আপনাদের জন্য। বাঁকুড়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। বর্ধমান চেম্বারে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। যাদের বর্ধমানে আসার সুবিধা তারা স্ক্রিনে দেওয়া নাম্বার একটু ফোন করে নেবেন। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এছাড়া মালদাতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। চেম্বার রয়েছে আমাদের রামনগরে কিন্তু এবার অনেকদিন পর আবার যাচ্ছেন ডক্টর বি শর্মা, যেটা দীঘার একেবারে কাছাকাছি। মিদনাপুরের বন্ধুরা যোগাযোগ করুন। বনগাঁয় আমাদের কিন্তু চেম্বার রয়েছে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কাকদ্বীপে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। মেদিনীপুর স্টেশনের কাছে আমাদের চেম্বার রয়েছে। পশ্চিম মেদিনীপুরের বন্ধুরা যোগাযোগ করতে পারেন, ডক্টর বি শর্মাকে সেখানে কিন্তু পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বহরমপুর চেম্বার যেদিন হয় ঠিক তার পরের দিনই কিন্তু কৃষ্ণনগর অর্থাৎ নদিয়ার বন্ধুরা পেয়ে যান ডক্টর এ হালদারকে। তাই বহরমপুর হোক বা কৃষ্ণনগর হোক, যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ডিব্রুগড়ে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং শিলচরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিং কে কিন্তু আপনারা পাচ্ছেন শিলচর চেম্বারে। পেয়ে
দুর্গাপুর চেম্বারে ডক্টর বি শর্মাকে, আসানসোলে আমাদের চেম্বার হয় সেখানেও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটি চেম্বারে ডক্টর ভি সিংকে, এবং আপনারা হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ চেম্বার রয়েছে, যেমন আগরতলা ত্রিপুরার বন্ধুরা ডক্টর বি শর্মাকে কিন্তু পেয়ে যাচ্ছেন, ডক্টর এন ভট্টাচার্যকেও পান, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু জামশেদপুরে ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আর এবারে সামনের হেরিয়া চেম্বারে অবশ্যই ডক্টর বি শর্মাকে আপনারা পাবেন, এবং মেচেদা চেম্বারে এবার কিন্তু ডক্টর বি শর্মাকে আপনারা পাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কিন্তু ফোন করতে হবে যার যে চেম্বারের সুবিধা। তার পাশাপাশি একটু বলে রাখবো, কলকাতায় কিন্তু মধ্যমগ্রামে চেম্বার পাচ্ছেন, এছাড়া হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম পাশে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান ভীষণ জনপ্রিয় একটি জায়গা, সেখানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন, আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে পাচ্ছেন দুটি ফোন নাম্বার, প্লিজ সেই নাম্বার নোট করতে ভুলবেন না, ফোন করতে ভুলবেন না, জানতে ভুলবেন না, আর যোগাযোগ করতে ভুলবেন না। স্যার আমাদের সঙ্গে রয়েছেন, আজকে লিভার ওরিয়েন্টেড কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, আবার শুনবো স্যার। তো লিভারের যে প্রবলেমগুলো আমরা বললাম যে কিছু কমন প্রবলেম থাকে, সেগুলো কিন্তু কোনো রকম ট্রিটমেন্টের প্রয়োজন হয় না, কিন্তু যদি সেই স্টেজ সেই আর্লি স্টেজগুলো থেকে যদি ডিটেক্ট না করে যদি অবহেলা করা হয়, তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন স্টেজ আছে, যেমন হচ্ছে এই যে আমাদের ফার্স্ট হেপাটোমেগালি কিংবা ফ্যাটি লিভার, সেখান থেকে আমাদের আস্তে আস্তে যদি বাড়ে, সেখান থেকে ফাইব্রোসিস হতে পারে, ফাইব্রোসিস থেকে আস্তে আস্তে সিরোসিস হতে পারে, এবং সিরোসিস থেকে লাস্ট স্টেজ যেটাকে আমরা বলি লিভার ক্যান্সার, সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে পারে। একটা সাধারণ গ্যাস অম্বল, সেটাও কিন্তু দায় থাকে লিভারের, কিন্তু শুধু গ্যাস অম্বলটাকে ক্যাজুয়াল ভাবে নিয়ে লিভারের প্রবলেমটাকে বাড়ালে সেটা কিন্তু একটা স্টেজে গিয়ে এই স্টেজ বাই স্টেজ সেটা বাড়তে থাকবে, যেটা লিড করবে একদম আমাদের লিভার ক্যান্সার পর্যন্ত। তাই বলবো, শুরুতেই যদি প্রবলেম হয় সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করুন, সেটাকে সলভ করুন, তাহলে ভবিষ্যতে ওই জায়গায় আসবে না। আমি আসছি আরো আলোচনায়। একদম পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, পায়না থেকে সায়ন দে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে, বয়স কত? বয়সটা হচ্ছে 35। 35 সমস্যাটা হচ্ছে আমার কিছু দাগ হয়ে গেছে, মানে দাগ হয়েছিল, তো সেই দাগটা ঠিকঠাক ওষুধ খাচ্ছি কিন্তু যাচ্ছে না। কতদিন হলো? হ্যাঁ, বছর 2 হয়ে গেল। বছর 2 একটা জায়গাতেই আছে? চারি যাচ্ছে, মানে সরে যাচ্ছে। হ্যাঁ, মানে এক জায়গাতে অন্য জায়গাতে হচ্ছে। আচ্ছা, কোন রকম ব্লাড কিংবা কোন রকম ফ্লুইড ওখান থেকে উজিং হয় বা ওখান থেকে বেরোয়? না না, সেভাবে বুঝে যায়নি। মানে একদম ড্রাই থাকে, একদম শুকনো থাকে? শুকনো হয়ে যায় কিছু কিছু, আবার কিছু কিছু আবার রসটা বেরোয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই সমস্ত লং টাইম যে স্কিনের প্রবলেমগুলো হয়, এটার জন্য মেনলি কিছু জিনিস দেখতে হয়, যে ওখানেতে কোনো রকম ইনফেকশন আছে কিনা। এতদিন ধরে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট হতো, তাহলে কিন্তু ইনফেকশন থাকলেও কিন্তু সেটা চলে যেত। নিশ্চয়ই কোথাও না কোথাও একটু লাইন অফ ট্রিটমেন্টে ভুল হচ্ছে, কিংবা রোগটাকে ডিটেক্ট করতে হয়তো বা ভুল হচ্ছে। অনেক সময় স্কিন ওরিয়েন্টেড অনেক কিছু প্রবলেম থাকে, যেগুলো দেখতে অনেকটা সিমিলারিটি হয়, কিন্তু তার মধ্যে একটু ডিফারেন্সিয়ালি ডায়াগনোসিস করতে হয় বিভিন্ন রকম টেস্ট করে। আমি জানি না ওনার ক্ষেত্রে হয়েছে কিনা, খুব অল্প সময়ের মধ্যে শুনলাম। তো ওনার ক্ষেত্রে বলবো, হ্যাঁ, যেগুলো লং টাইম স্কিনের প্রবলেম, ক্রনিক যেগুলো স্কিনের প্রবলেম, তার অবশ্যই সুন্দর ট্রিটমেন্ট আছে, কিন্তু সেগুলো একবার দেখে নিতে হবে। কারণ হচ্ছে স্কিন খুব সেন্সিটিভ জিনিস, এবং তার ছাড়া আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হবে। কারণ একটা রোগের সিমটম অনেক সময় কমন হয়, এই যেমন স্কিন ওরিয়েন্টেড জিনিসও দেখতে অনেকটা কমন হয়, কিন্তু আমাদেরকে সবসময় দেখতে হবে যে কোন রোগটা হয়েছে, ডায়াগনোসিসটা আগে। যদি লাইন অফ ট্রিটমেন্ট ঠিক হতো, এতদিনে কিন্তু সেরে যেত। সারছে না মানে কোথাও না কোথাও ভুল হচ্ছে। তো আপনার কথা বলবো যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনি একবার যা যা ট্রিটমেন্টের কাগজ আছে সেগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, প্লাস আমরা ওই স্পটটাকেও একবার দেখে নিই। দেখার পর অবশ্যই বলে দেবো যে ডায়াগনোসিসটা কি, এবং কি করলে আপনি অল্প দিনের মধ্যে সুস্থ হবেন, এবং ভবিষ্যতে যাতে এই রোগটা না আসে তারও আমরা গাইডলাইন দিয়ে দেবো। একদম। আর স্কিনের সমস্যা স্যার আমরা তো একটু বলেই থাকি যে চেম্বারে এলে সুবিধা হয়, কারণ অনেক ক্ষেত্রে আমরা নিজেরা বুঝিয়ে উঠতে পারি না, যেটা বোঝাচ্ছি সেটা হয়তো ভুল বোঝাচ্ছি, ক্ষতিটা কিন্তু আমাদের নিজেদের হয়। চেষ্টা করবেন সবসময় চেম্বারে চলে আসতে, রোগকে ফেলে না রাখতে। ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আলোচনা করছি, লিভার ওরিয়েন্টেড। ফেলে রাখবেন না লিভারের সমস্যা, সেক্ষেত্রে স্যার বলছেন আমাদের কিছু কথা, আবার শুনবো স্যার।
তো মেনলি যেটা এই যে লিভারের আমরা স্টেজগুলো বলছি, যে আমরা ফার্স্টেই বললাম যে লিভারের যে ফাংশন, মেন ফাংশন সেটা হচ্ছে আমাদের ব্লাড থেকে আমাদের ইনফেক্টেড যে ফ্লুইডগুলো থাকে বা এক্সট্রা ফ্লুইড থাকে বা ইনফেকশন থাকে সেটাকে বার করে দেওয়া। যদি আমরা আমাদের এই স্টার্টিং হয় যে হেপাটোমেগালি হলো কিংবা ফ্যাটি লিভার হলো, তার মানে কি লিভারের ফাংশন কোথাও না কোথাও একটু প্রবলেম হচ্ছে, সেই কারণের জন্য আপনার এই হেপাটোমেগালি বা ফ্যাটি লিভার আসছে। কিন্তু যদি এই জায়গাটাতে ঠিকঠাক ট্রিটমেন্ট না করা হয়, সেই ফাংশনটা যদি আরো আস্তে আস্তে কম হতে থাকে, তখন কি হবে, এই যে ইনফেকশনগুলো আমাদের শরীরের মধ্যে জমতে থাকবে, আমাদের লিভারের মধ্যে জমতে থাকবে, যেখান থেকে আস্তে আস্তে কি দেখা যাবে না, লিভারের গায়েতে স্কার টাইপের পড়ে যাবে, দাগ টাইপের পড়ে যাবে। এবং সেটা যদি বাড়তে থাকে তখন যে স্টেজটা আসবে যেটাকে আমরা বলি যে ফাইব্রোসিস। ফাইব্রোসিসে কি হবে, যে আমাদের লিভারেতে অক্সিজেন সাপ্লাই যাবে না, কমে যাবে, নিউট্রিশন যেটা যাওয়ার কথা সেটা কমে যাবে। এর ফলে লিভার আরো উইক হতে থাকবে, এবং লিভার যখনই উইক হবে, এই যে 100টার ওপরে ফাংশন, সেইগুলোর ওপর হ্যাম্পার পড়বে, আমাদের টক্সিক সাবস্টেন্স শরীরের মধ্যে জমা হবে। এর সাথে সাথে যে সিমটমগুলো, আমাদের খাওয়া দাওয়ার একদম ইচ্ছা থাকবে না, আমাদের ইউরিনের যে কালার সেটা বললাম ডিপ হবে, এবং সেখান থেকে আস্তে আস্তে জন্ডিসের দিকে টার্ন করবে, মাল্টিপল অর্গানের ওপরে এফেক্ট করবে। তো সেই কারণেই শুরুতেই এটাকে ডিটেক্ট করে নেওয়াটা খুব দরকার, যাতে এই সমস্ত স্টেজগুলোতে না যায়। অনেক স্টেজ আছে যেখানে বিনা ট্রিটমেন্টে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে এবং কিছু লাইফস্টাইলের মাধ্যমেও সেটাকে ঠিক করা যায়, কিন্তু যদি এটা বাড়ে, সেটাকে যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করেন, খুব অল্প সময়ের মধ্যে সেই রোগ থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। একদম, এটা কিন্তু গুড নিউজ আপনার জন্য, যে যদি আপনি প্রথম থেকে শরীরকে ভালোবাসেন, শরীরের যত্ন নেন এবং অভিজ্ঞ ডক্টরদের পরামর্শ নেন, তাহলে ছোট্ট সমস্যাটা ছোট্ট হিসেবে আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। আর যদি আপনি অবহেলা করেন, তাহলে সেটা কিন্তু জটিল থেকে জটিলতর সমস্যায় পরিণত হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেক দিন পৌঁছে যাচ্ছেন কয়েকশো পেশেন্ট, এবং তারা কেমন আছেন, কি বলছেন, কি তাদের অভিজ্ঞতা, সবকিছু একটু শুনবো, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। তোমার নাম? মায়া সাঁতরা। কোথায় বাড়ি তোমার? আমার দাসনগরে বাড়ি। কি সমস্যায় ভুগছিলেন? আমার কোমরে 3টে হাড় হয়ে গিয়েছিল, এবার আমার কোমর বেঁকে যাচ্ছিল, পুরো পায়ের একদম থেকে খুব ব্যথা, কিন্তু আমি বেঁকে গিয়েছিলাম। আমি এখানে 15 দিনে খুব সুস্থ হয়েছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ করেছিলাম, আমি তো অ্যালোপ্যাথি করছিলাম, আমি নার্ভের ডাক্তারকে দেখাচ্ছিলাম, আজ 7 মাস ওষুধ খেয়েছি, কিচ্ছু হয়নি। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এই 15 দিন আছে। এই 15 দিন ট্রিটমেন্টে আপনি অনেকটাই সুস্থ বোধ করছেন? হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আপনি কেমন আছেন? আগের থেকে অনেকটাই ভালো আছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এখন আপনি অনেকটাই সুস্থ ট্রিটমেন্টে। হ্যাঁ। আপনার নাম? ছবি ভট্টাচার্য। কি রোগে ভুগছিলেন আপনি? অস্টিওআর্থারাইটিস। কতদিন ধরে ভুগছেন এই রোগে? তাও 15-16 বছর। এর আগে এই রোগ নিয়ে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি করেছিলাম। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্ট করে এখন কেমন আছেন? আমি এখন অনেকটাই ভালো আছি। আগের থেকে আপনি কতটা ভালো? অনেকটাই ভালো। ডক্টর শর্মার ট্রিটমেন্টে আপনি অনেকটাই ভালো আছেন। অনেকটাই ভালো। আপনার নাম? উত্থান প্রামাণিক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি উলুবেড়িয়া থানার গৌরীপুর গ্রামে। কি সমস্যা হয়েছিল আপনার? আমার এই পেটের সমস্যা একটা বিরাট ছিল। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? ভুগছিলাম ধরুন বছর 10। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? আগে বহু জায়গায় ট্রিটমেন্ট করিয়েছি। কোনো সুরাহা পেয়েছিলেন? না না না, পাইনি। ডক্টর ডি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখানে আছি 3 মাসের একটু বেশি হয়েছে, 3.5 মাস। 3 মাসের ভেতরে। কিন্তু আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। এখন মোটামুটি অনেকটাই ভালো, তাই তো? হুম। আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি, সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? আপনার নাম? গীতা সরকার। কোথায় বাড়ি আপনার? বোসপুকুর সীতারাম। কি হয়েছিল আপনার? আর প্রথম সুগার হয়েছিল। কতদিন ভুগছিলেন সুগারে? 25 বছর।
25 বছর। এর আগে কি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করাতেন? হ্যাঁ, তাতে সুগার কমেছিল? ওঠানামা করতো। ওঠানামা করতো। আপনি এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে ক মাস রয়েছেন? 2 মাস। 2 মাস। এই 2 মাসের ভেতর সুগারটা আপনার কেমন আছে এখন? এখন অনেক ভালো আছে। অনেকটাই ভালো আছেন। আর কোনো সমস্যা ছিল আপনার? হ্যাঁ, আরো অনেক রকম সমস্যা ছিল। অনেক রকম সমস্যাগুলো এখন কেমন আছেন? এখন আগের থেকে বেটার। আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনার নাম কি? আমার নাম বিনয় বিশ্বাস। আপনার কি অসুবিধা? আমার প্রস্রাবের অসুবিধা ছিল, কিডনির অসুবিধা ছিল। কিডনিতে কি ছিল? কিডনিতে রিপোর্টে একটা সিস স্টোন টাইপের। হ্যাঁ, আর একটা স্টোন ছিল, তাই তো? তো আপনি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিলেন? ডাক্তার বি শর্মার কাছে। ডক্টর বি শর্মার কাছে। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, তাই তো? এনবিবি ইউনিয়নের আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার। তো এখন আপনি কেমন আছেন? এখন রিপোর্টে আমি এইগুলো ভালো বুঝতে পারছি। একবার রিপোর্টটা কি একবার দেখাতে পারবেন যে হ্যাঁ। আপনার আগের রিপোর্টটা কি ছিল? এক এক করে দেখান। আগের রিপোর্টটা আগে দেখান। আর এখন যে রিপোর্টটা করেছেন, লাস্ট যে রিপোর্টটা করলেন সেটা একবার দেখান। এই তাহলে রিপোর্টে আপনি একদমই সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ, যে রোগীর জন্য এসেছিলেন, কিডনির যে সমস্যাটা, সেখান থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? আপনার নাম? আমার নাম বিনয় বিশ্বাস। বাড়ি? বাড়ি বারাসাত। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু এই কথাটা স্বীকার করতেই হবে, কারণ প্রত্যেকদিন এই অনুষ্ঠান আপনার জীবনের অনেক সমস্যার সমাধান ঘটিয়েছে। সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা তার সমাধান করে দিয়েছে। অস্থির সমস্যা, সেটা ঘাড়ে হোক, কোমরে হোক বা হাঁটুতে হোক, তার সমাধান করে দিয়েছে। নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম, তারও সমাধান করে দিয়েছে। স্কিন বা হেয়ারের সমস্যা, তারও সমস্যার সমাধান করে দিয়েছে। বা যে কোনো ধরনের ছোট ছোট সমস্যা কিন্তু বড় বড় প্রবলেম দেয়, অর্থাৎ পেটে ব্যথা হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, কিছুতেই সর্দি কাশির সমস্যা যাচ্ছে না, কিছুতেই স্কিনের কোনো রকম ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে আপনি রেহাই পাচ্ছেন না, সবকিছু সমস্যার সমাধান কিন্তু আপনাকে দিতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আর সে কারণে বর্তমানে এনবিপি কে আপনি এতটা ভরসা করেন, এতটা কিন্তু বিশ্বাস করেন। শুধুমাত্র এই সমস্যাগুলো না, যে সমস্যাগুলোকে আমরা ভীষণ ভয় পাই, অর্থাৎ আপনার ক্যান্সারের মতন সমস্যা, তারও ট্রিটমেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র একটু কথা বলুন, আপনার রিপোর্টগুলো দেখার দরকার রয়েছে, ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা আপনার রয়েছে, আর ভালো একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য অবশ্যই কিন্তু উৎসাহী আমাদের এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও ঠিক এরকম কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের জন্য কিন্তু আলোচনা করব, এবং আমাদের সঙ্গে কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। তাই প্রথমে স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে যখন ভাবি আলোচনা করব, তখন সেই সমস্যাগুলো নিয়ে বেশি আলোচনা করতে ইচ্ছে করে যে সমস্যাগুলো নিয়ে আপনারা ব্যতিব্যস্ত। সব থেকে বেশি প্রোগ্রাম করলে যে ফোনটা পাই সেটা হচ্ছে ব্যথা। হ্যাঁ, মনে ব্যথা তো আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু শরীরে ব্যথাও কিছুতে আমাদের পিছন কিন্তু ছাড়ে না। ঘাড় থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথাই ব্যথা। স্যারের থেকে একটু জেনে নেবো যে স্যার, ব্যথাটা কি বয়স ওরিয়েন্টেড কারণেই আসছে, নাকি আরো কিছু কারণ রয়েছে যে এত অল্প বয়সে আমাদের এখন ব্যথার ফোন পেতে হচ্ছে? অবশ্যই শুধু ফোন নয়, আমরা পেশেন্টও দেখি, যেখানে চেম্বারে যাই সেখানেতে ম্যাক্সিমাম পেশেন্ট আছে যে এই আর্থারাইটিস রিলেটেড বা স্পন্ডালাইটিস রিলেটেড সমস্যা নিয়ে, যেখানে যদি আমরা 100টার মধ্যে ভাগ করি, এখন দেখা যায় প্রায় 60টার মতো হয়তো পেশেন্ট কিংবা তারও বেশি দেখা যায় যে আমাদের 20 থেকে 35-এর মধ্যে। আগে যেখানেতে দেখা যেত যে 50 অ্যাবাভ বা 60 অ্যাবাভ ম্যাক্সিমাম পেশেন্ট আসতো এই পেন নিয়ে, এই অস্টিওআর্থারাইটিস, স্পন্ডালাইটিস নিয়ে। এখন খুব অল্প বয়স থেকেই পেশেন্টরা আসছে। কারণ আছে তার অনেকগুলো কারণ, যেগুলো আমাদের লাইফস্টাইল রিলেটেড, আমাদের খাদ্যাভ্যাস রিলেটেড,
আমি আসছি এইগুলোতে স্টেপ বাই স্টেপ, কে আসে একবার দেখে নিই। একদম। কে আছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন দাদা? আমি বেলঘরিয়া থেকে বলছি। বেলঘুরিয়া থেকে বলছেন, বলুন কার সমস্যা আপনার? আমার সমস্যা আপনার বয়সটা শুনবো একটু। 35। 35। আচ্ছা, 35 এ কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে খাওয়ার পর একটু পেটের উপরের দিকটা লাগছে, আর সকালের দিকে খুব তাড়াতাড়ি ঘুম বেরিয়ে যাচ্ছে, এবং ঘুম ভাঙার পর যখন হাঁটাচলা করছি একটু যেন মাথাটা ভারী ভারী ঠান্ডা হচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো সুগার, প্রেশার, কোনো রকম ওষুধ খান? না, সুগার প্রেশার আপাতত নিয়ন্ত্রণে নেই। ডেলি ওরিয়েন্টেড কোনো ওষুধ খান, মানে প্রত্যেক দিন খেতে হয় এরকম কোনো ওষুধ? সেরকম কোনো ওষুধ খাওয়া হয়নি। আচ্ছা, এই যে পেটটা ফুলে যাচ্ছে সেটা কি শুধু খাওয়ার পরই, বা এই যে পেটে লাগছে? হ্যাঁ হ্যাঁ, খাওয়ার পরই। আচ্ছা, আগে কি খুব খালি পেটে থাকতেন আপনি? হ্যাঁ একটু খালি পেটে থাকতে হতো কাজের জন্য। আচ্ছা, রেগুলার কি পেট পরিষ্কার থাকে? পেট পরিষ্কার থাকে, মাঝে মাঝে একটু বেশি খাওয়া দাওয়া করলে একটু পেটে ভারী ভারী পরে, সেটা লাগে। আচ্ছা। আর শরীরটা আগের থেকে একটু মানে মোটা হয়ে গেছে, আচ্ছা একটু কদিন হলো একটু পেটে ভারী ভারী লাগে। আচ্ছা, পেটে কি কোনো রকম জ্বালা ভাব করে ওই সময় বা অন্য সময়? জ্বালাভাব করে না, এবং আমি পেটের ছবিও রিসেন্ট ইউএসজিও করেছিলাম, আচ্ছা, কিন্তু কোনো রকম রিপোর্ট খারাপ কিছু আসেনি। কোনো রকম কিছু আসেনি? লিভারের কোনো রকম এনলার্জমেন্ট বা সেরকম কিছু আসেনি? প্রবলেম আসেনি না। আচ্ছা, শুধু খাওয়ার পরই আপনার ব্যথাটা হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। বারবারই আমরা বলি যে পেটের সমস্যার জন্য অনেকগুলো অর্গান থাকে, সেটা দায়ী থাকে, সেটা দেখে নিতে হয়। লিভারের যদি কোনো সমস্যা নেই ঠিক আছে, যদি স্টমাকে কোনো সমস্যা নেই সেটা রিপোর্টে চলে আসবে। কিন্তু একটা জিনিস জানবেন, আমাদের এই যে ব্যথাটা হয়, দু টাইপের ব্যথা হয়। একটা হচ্ছে যদি খালি পেটে থাকি, একটা ব্যথা হয় যেটা খাবার খেলে সাবসাইড হয়ে যায়, আর একটা ব্যথা হয় যেটা খাবার হয়তো খেলাম তারপরে ব্যথাটা আসে। এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে, যদি আমাদের স্টমাকে কোনো রকম আলসার ফর্মেশন থাকে, তাহলে কিন্তু যদি আমরা খালি পেটে থাকবো বেশি, সেখানে একটা ব্যথা যন্ত্রণা, একটা ওপর পোর্শনটা আমাদের পেটের একটা ব্যথা থাকবে, একটা ব্লোটিং ভাব থাকবে, এবং যখনই আমরা খাবারটা খাবো তখন কিন্তু সেই জিনিসটা ঠিক হয়ে যাবে, কারণ ওই সময়তে খালি পেটেতে HCl-টা বেশি সিক্রিয়েশন হয়। কিন্তু আর একটা জায়গায় যদি আলসার থাকে, যেটাকে আমরা বলি ডিওডিনাল, সেই ডিওডিনালে যদি আলসার থাকে, তাহলে সেখানে কি হয়, আমরা যখনই খাবার খাবো, আমরা খালি পেটে নর্মাল থাকবো, যখন খাবারটা খাবো তখন কিন্তু আমাদের ব্যথাটা বেশি হয়। তো এইটা একটা আপনার রিজন হতে পারে। সে শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে আপনার স্টমাকের পিকচারটা আসবে, লিভারের পিকচারটা আসবে, কিন্তু শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার যদি ডিওডিনালে কোনো রকম প্রবলেম হয় সেটা আসবে না। তো এই ক্ষেত্রে আরও একটু ডিটেলস আপনার হিস্ট্রি নেওয়ার প্রয়োজন আছে, তারপরে একটু টেস্ট করে সেটাকে ডিটেক্ট করতে হবে। হ্যাঁ, এই দুটো কারণই হতে পারে। এবার সেটা তাও যতক্ষণ না টেস্টের রিপোর্ট আসছে, বা আপনার সাথে আরো ওরিয়েন্টেড আপনার যা যা প্রবলেম হচ্ছে, অ্যাসোসিয়েটেড যা প্রবলেম হচ্ছে, সেটা যতক্ষণ না ডিসকাস করা হচ্ছে। তো আপনার ক্ষেত্রে একটা কথা বলবো, আপনি একটু টাইম নিয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একবার এসে যোগাযোগ করুন, কারণ যেহেতু প্রবলেম ওখানে হচ্ছে, মানে কোনো রকম ব্যথা হচ্ছে খাবার পরই, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো তো প্রবলেম হচ্ছে, এমনি এমনি তো আর ব্যথা হচ্ছে না। হয়তো সেটা আল্ট্রাসোনোগ্রাফি ডিটেক্ট হচ্ছে না, কিন্তু তার জন্য বসে থেকে তো লাভ নেই, কারণ রোগটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। ডিওডিনাল আলসার থেকে অনেক সময় আস্তে আস্তে আমাদের ল্যাট্রিনের সাথে ল্যাট্রিনের সাথে ব্লাড আসতে আরম্ভ করে। তো সেই কারণে আমি বলবো যে এটাকে ফেলে রেখে লাভ নেই, যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা ডিটেক্ট করে নেবো টেস্টের মাধ্যমে, অবশ্যই এখান থেকে আপনি রিলিফ পাবেন। কিন্তু একটা কথাই বলবো, এটাকে বাড়তে দেবেন না, বাড়লে কিন্তু অনেক রকম প্রবলেম আসতে পারে। একদম। 9830235527 বা 37, বারবার বলবো এই দুটি নাম্বার স্ক্রিনে কিন্তু যাচ্ছে, নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, ফোন করুন এবং যোগাযোগ করুন। আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি ব্যথা, স্যারের থেকে আবার একটু শুনবো। তো আজকে এই যে বললাম, ম্যাক্সিমাম আমাদের ইয়ং এজে ব্যথা নিয়ে আসছে, বিভিন্ন রকম স্পন্ডালাইটিস, সেটা লাম্বার স্পন্ডালাইটিস হোক, সেটা সার্ভাইকাল স্পন্ডালাইটিস হোক, অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাঁটুরও সমস্যা চলে আসছে অনেক অল্প বয়সে। তার পেছনে কারণ হচ্ছে আমাদের ডেলিকার লাইফস্টাইল।
আমাদের ডেলিকার আমাদের হাড়ের যে পুষ্টিটা দরকার, যে মিনারেল দরকার, সেটা আমরা ঠিকঠাক নিই না, কারণ আমাদের ডায়েটটা ঠিক থাকে না। ব্যস্ততার জন্য আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ির মধ্যে খাবার দাবার খেয়ে বাইরে বেরোতে হচ্ছে, এবং ম্যাক্সিমাম টাইম যে খাবারটা আমরা খাচ্ছি সেটা বাইরে থেকে ফাস্টফুড, জাঙ্ক ফুড ইনটেক করছি। এর ফলে কি হচ্ছে, যে ক্যালসিয়াম, যে মিনারেল দরকার আমাদের শরীরে যাচ্ছে না। হাড়ের পুষ্টিটা খুব অল্প বয়স থেকেই আমাদের কিন্তু কম হতে থাকছে। তার সাথে সাথে কিছু কাজের জন্য কিছু রিলেটেড ফাংশন আছে, কিছু তার জন্য দায়ী আছে। আমি আসছি ওটাতে, আমি ফোনটা একদম। ধরে নিই। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি 5 থেকে সঞ্জিত রায় বলছি। আচ্ছা, বয়স কত? আমার বয়স এখন 32+। 32+। কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেমটা হচ্ছে বেসিক, আমি কিছুদিন আগে একটু ফিজিক্যালি ইলনেস মানে শারীরিক অসুস্থতার জন্য ডাক্তারের কাছে যাই। ডাক্তার কিছু রিপোর্ট টেস্ট করতে দিয়েছিল, তো ডাক্তারবাবু বলছেন ফ্যাটি লিভার আছে, এসজিওটি এসজিপিটি বেড়ে আছে। আচ্ছা, তো এটার জন্য কিছু ওষুধ উনি দিয়েছেন। তো আমি জানতে চাইছি আয়ুর্বেদিকে এর কি কোনো ট্রিটমেন্ট আছে? আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট খুব একটা মানে পক্ষপাতী নেই, তো যদি ডাক্তারবাবু কিছু গাইডলাইন দেন। আমি ডাক্তারবাবুর সন্ধ্যা থেকে আলোচনা শুনছি, খুব ভালো লাগে। দেখুন, মেইন ব্যাপার হচ্ছে আপনার, আচ্ছা একটা কথা বলতে পারবেন, এসজিপিটি এসজিওটি কত আছে? ওটা তো স্যার মনে নেই, আমি প্রায় ঠিক আছে, 7 আমি দেখতে ঠিক আছে। ফ্যাটি লিভার যেটা আছে সেটা কি সিম্পল ফ্যাটি লিভার লেখা আছে না গ্রেড 1 গ্রেড 2 বললেন? না, আমি ওটা বলতে পারবো না। ঠিক আছে, দেখুন আয়ুর্বেদে অবশ্যই এর খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, কারণ কিছু কিছু আমাদের হার্বস আছে যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের লিভারের এই ফ্যাটি লিভার বলুন, এসজিপিটি বলুন, এইটাকে নর্মাল করে। কারণ একটা জিনিস জানবেন যে আমাদের যে ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদের যে ট্রিটমেন্ট আছে, এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট পাবেন না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, অন্য যে ওষুধ আপনি খাচ্ছেন সেটা কিন্তু আপনাকে লং টাইম খেয়ে যেতে হবে, বা হয়তো বলবেন আজীবন খেয়ে যেতে, ওইটা খেলে ঠিক থাকবেন, না হলে কিন্তু ঠিক থাকবেন না। তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আমরা সচরাচর যে ট্রিটমেন্টটা করি লিভারের জন্য, ফ্যাটি লিভারের জন্য, বা এই যে আপনি এসজিপিটি এসজিওটি আজকে বাড়া আছে, যেটা কিন্তু যদি আস্তে আস্তে বাড়তে থাকে জন্ডিসের দিকে টান করতে থাকবে। তো এটা আমরা ফার্স্ট আপনার যে রিপোর্টটা আছে সেটা দেখব, এবং আমরা একটা 15 ডেজ বা আমরা 1 মান্থের একটা ট্রিটমেন্ট দেবো। তারপরে আমরা আবার টেস্ট করাবো, তাহলেই আপনার কাছে চলে আসবে যে আপনি কি নিয়ে এসেছিলেন, 1 মাসের মধ্যে আপনি কেমন আছেন। সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কত মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবেন, এবং সেই সময় আপনার সম্পূর্ণ মেডিকেশন বন্ধ হবে, এবং ভবিষ্যতে যাতে এই রোগটা না আসে তার জন্য কি লাইফস্টাইল আপনাকে মেনটেন রাখতে হবে, কি ডায়েট আপনাকে মেনটেন রাখতে হবে, কিভাবে আপনাকে দিনচর্যা ঋতুচর্যা মানে সারাদিনে কি করবেন, কোন ঋতুতে কি করা উচিত, কি করবেন না, এই সমস্ত গাইডলাইন আপনাকে দিয়ে দেওয়া হবে। সেটা যদি আপনি মেডিকেশনের পর ঠিকঠাক মতো করে মেনটেন করে চলতে পারেন, তাহলে এর জন্য কোনো রকম ওষুধ আপনাকে আজীবন খাওয়ার দরকার পড়বে না, এবং এটার পার্মানেন্ট সলিউশন আপনার কাছে আসবে। তাহলে কি ডাক্তারবাবু বুকিং নাম্বারে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আপনার যে জায়গাটা কাছে মনে হবে সেই জায়গাটাতে আসুন, এসে আমাদের সাথে যোগাযোগ করুন। ডেফিনেটলি এর ট্রিটমেন্ট আছে, এবং খুব সুন্দর এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন। ভালো নিজের সম্বন্ধে শুনতে কার না ভালো লাগে বলুন? এই যে আপনি বললেন, দেখুন কারোর খারাপ বলছি না, কারোর নিন্দা করছি না, প্রত্যেকের মধ্যে গুণ রয়েছে, প্রত্যেকের প্রয়োজনীয়তা রয়েছে। দরকারে আমাদেরও অন্যপ্যাথির কাছে ছুটে যেতে হয়, আবার অনেক ক্ষেত্রে অনেকের অন্যপ্যাথি করে ভালো না লেগে আমাদের কাছে কিন্তু ছুটে আসে। প্রয়োজনীয়তা সবার রয়েছে, কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ বা বেশিরভাগ শতাংশ মানুষ বর্তমানে কিন্তু এই কথাটাই হেল্পলাইন নাম্বারে বলে, বা অনুষ্ঠানে বলেন, বা চেম্বারে এসে বলেন যে অন্যপ্যাথি থেকে আমরা না জেনে কেন এখন একটু আয়ুর্বেদকে বেশি ভালোবাসছি, বেশি ভরসা করছি। এবং এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার তার মধ্যে অন্যতম একটি নাম। একটু স্যারের থেকেও জানতে চাইবো, দীর্ঘদিন ধরে স্যার আপনি আয়ুর্বেদের সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ট্রিটমেন্ট আপনি করছেন, এত পেশেন্ট আপনার হাত ধরে ভালো হয়েছে। সত্যি আয়ুর্বেদের মধ্যে সেই ক্ষমতা আছে যে মানুষকে নিজের দিকে টানার মতন? আজকে আয়ুর্বেদ তো আজকে আসেনি, আয়ুর্বেদ আজকে সব থেকে প্রাচীনতম একটা জ্ঞান। তো এই আয়ুর্বেদের মাধ্যমে হাত ধরে আজকে দেখা যাবে, যদি আমরা অ্যাসোসিয়েটেড সমস্ত রকম রিলেটেড অন্য কোনো প্যাথি বলি, সেটা কিন্তু আয়ুর্বেদের হাত ধরেই এসেছে। তো আয়ুর্বেদের মধ্যে একটা শক্তি এরকমই আছে যে যেটা কোনো রকমভাবে সাইড এফেক্ট আপনি পাবেন না। যে একটা রোগের জন্য আপনি ট্রিটমেন্ট করছেন, সেই ট্রিটমেন্টটা করতে করতে তার সাইড এফেক্ট হিসাবে একটা অন্য রোগ চলে এলো। আপনি অনেক জায়গায় দেখা গেছে যে ডায়াবেটিসের জন্য ট্রিটমেন্ট করছে, শুধুমাত্র ডায়াবেটিসটাকে কন্ট্রোলের জন্য মেডিসিন ইনটেক করছে বিভিন্ন ব্যাধির,
তো দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তার এফেক্ট এসে পড়ছে কোথায়, কিডনিতে, তার এফেক্ট এসে পড়ছে কোথায়, চোখে, বিভিন্ন রকম নার্ভে। তো এই যে সাইড এফেক্ট গুলো, কারণ আমরা বারবারই বলি আয়ুর্বেদ যে ট্রিটমেন্টটা করে সেটা কোনো রকম সিমটমের ট্রিটমেন্ট করে না। এই যে আমি যদি আগের কলটাকেই আমি দেখি যে ওনার যে প্রবলেমটা হচ্ছে সেখানে থেকে কিন্তু অনেক কিছু দায়ী আছে, লিভার দায়ী থাকতে পারে, স্টমাক দায়ী থাকতে পারে। তো আমরা এক্স্যাক্ট জিনিসটাকে খোঁজার চেষ্টা করি যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। আজকে ওনার এসজিপিটি বাড়া, লিভারের কোনো রকম ফাংশন বাড়া আছে, তার কারণও তো থাকে যে ওনার হয়তো বাইলটা ঠিকঠাক মতো বেরোচ্ছে না, সেই কারণের জন্য ফাংশনটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। তো এই যে রুট কজটাকে বার করে ট্রিটমেন্ট করা, শুধুমাত্র সিমটম নয়। আমি যদি আর্থারাইটিসের ক্ষেত্রেও ধরি, যে আর্থারাইটিসের ক্ষেত্রে এই ব্যথা যন্ত্রণা হচ্ছে, আমরা ম্যাক্সিমাম কি করি, এই স্টার্টিং এতে ব্যথা হচ্ছে, আমরা চলে গেলাম দোকানে গিয়ে একটা ব্যথার ওষুধ নিয়ে নিলাম, দোকান থেকে সাজেস্ট করে দিল না শুধু ব্যথার ওষুধ খেলে হবে না, ক্যালসিয়ামও লাগবে, একটা ক্যালসিয়ামের ওষুধও দিয়ে দিল। তো আমরা দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ, ক্যালসিয়ামের ওষুধ খেয়ে যাচ্ছি, আমরা জানলামই না যে আমাদের রোগটা কি হয়েছে, আমাদের আদৌ ক্যালসিয়াম প্রয়োজন আছে কিনা। কারণ আর্থারাইটিসের অনেক রকম রোগ আছে, শুধুমাত্র যে অস্টিও আর্থারাইটিস নয়, একটা রোগ আছে অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস, যেখানেও কিন্তু ব্যথা হয় কোমরেতে, যেটা দেখা যাবে যে অনেকে ভাবে যে আমার হয়তো লাম্বার স্পন্ডালাইটিস হয়েছে, কিন্তু লাম্বার স্পন্ডালাইটিস আর অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস দুটো কিন্তু আলাদা। আমি দোকানে গিয়ে বললাম আমার কোমরেতে ব্যথা হচ্ছে, আমি পেনকিলার আর ক্যালসিয়াম খেতে থাকলাম দীর্ঘদিন, এই ক্যালসিয়াম যদি এক্সট্রা আমাদের শরীরে ডিপোজিট হয়, সেখান থেকে অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস আসে, যেখানে আমাদের টোটাল গোটা স্পাইনটা বাম্বু স্পাইন হয়ে যায়, বেঁকে যায়, মানুষ হাঁটতে পর্যন্ত পারে না। তাহলে এই জিনিসগুলোকে না করে যদি আমরা আয়ুর্বেদের হাত ধরে প্রপার কজটাকে জেনে ট্রিটমেন্ট করি, তার কোনো সাইড এফেক্টও থাকবে না এবং খুব তাড়াতাড়ি সুস্থ থাকবেন, এবং ভবিষ্যতে যাতে ওই রোগটা না ফেরত আসে সেইটারও আমরা একটা সুন্দর গাইডলাইন দিয়ে দিই। একদম বলে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা, এটাই কিন্তু একটা বড় উদাহরণ যে আমরা এই কাজগুলো করি। স্যার বললেন আপনি নিজের মতো নিজে ট্রিটমেন্ট করছেন, ওষুধ কিনে খাচ্ছেন, কোমরের ব্যথা সারাতে গেলেন অ্যাঙ্কোলাইজিং স্পন্ডালাইটিস হয়ে গেল। কি করলেন আপনি, কত বড় ক্ষতি নিজের করলেন, একবার আন্দাজ করতে পারলেন? তাই বলবো নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করবেন না, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, আয়ুর্বেদকে সঙ্গী করুন, এনবিপি আপনার পাশে রয়েছে। জোরের সাথে বলছি, ভালো কিন্তু আপনি হবেনই। কে আছেন একটু দেখবো। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ কথা বলুন। হ্যালো, সরি এত সময় দিতে পারছি না, একটু হেল্পলাইন নাম্বারে নয় ফোন করে নিন, অবশ্যই কিন্তু কথা হয়ে যাবে। আমি আলোচনায় ফিরবো, তার আগে একটু চেম্বারগুলোর কথাও বলে রাখবো, কারণ চেম্বার কিন্তু আমাদের বহু লম্বা লিস্ট রয়েছে এবং এই চেম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। যেমন সামনেই কিন্তু আমাদের আরামবাগ চেম্বার রয়েছে, প্রত্যেক মাসে আপনি আরামবাগের চেম্বারে বারবার কিন্তু স্যারকে পেয়ে যাবেন। তবে কত তারিখে পাবেন, কোথায় পাবেন, কটা থেকে কটা পর্যন্ত পাবেন, ভিজিট কি নিয়ে যেতে হবে, সব প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু দেবে হেল্পলাইন নাম্বার। তাই হেল্পলাইন নাম্বার নোট করতে একদম ভুলবেন না। আরামবাগে পাচ্ছেন স্যারকে অর্থাৎ ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে আমাদের চেম্বার হয় সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। চেম্বার কিন্তু রয়েছে মালদায়, সেখানে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। পেয়ে যাচ্ছেন অবশ্যই গঙ্গারামপুর চেম্বার ডক্টর বি শর্মাকে অনেকদিন পর, রামনগর চেম্বার, রামনগরে অনেকদিন পর ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, অর্থাৎ রামনগর বলতে যেটা মিদনাপুরের মধ্যে পড়ছে এবং আপনার দীঘার খুব কাছাকাছি, সেখানে স্যারের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। পেয়ে যাচ্ছেন বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, অর্থাৎ বহরমপুরের পাশাপাশি মুর্শিদাবাদের পাশাপাশি নদিয়াও কিন্তু আমাদের চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে, দুর্গাপুর এবং আসানসোল পরপর কিন্তু চেম্বার হয়, সেখানে পেয়ে যাচ্ছেন আমাদের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে, এবং আপনারা গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর ভি সিংকে। আসামের বন্ধুরা যোগাযোগ অবশ্যই করবেন, এবং হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে। এছাড়া আগরতলা ত্রিপুরাতে আমাদের কিন্তু চেম্বার হয়, ডক্টর বি শর্মাকে পেয়ে যান, ডক্টর এন ভট্টাচার্যকেও পেয়ে যান, জামশেদপুরে
পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। গঙ্গারামপুরে আমাদের চেম্বার কিন্তু হয়। ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন হেরিয়া এবং মেচেদা দুটি চেম্বারে এবারে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। তাই মিদনাপুরের দিকের বন্ধুরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর যোগাযোগ করুন। এছাড়া কিন্তু মধ্যমগ্রামের চেম্বার আমাদের রয়েছে, হাজরায় আমাদের চেম্বার কিন্তু রয়েছে, হাতিবাগানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে আমাদের চেম্বার রয়েছে। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু আমাদের অভিজ্ঞ ডক্টরদের পেয়ে যাচ্ছেন। স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন এবং আপনার কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। ব্যথা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছি, কারণ টিভির অনুষ্ঠান দেখতে দেখতেও আপনি কিন্তু ফিল করছেন কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, বাপরে বাপ কি করব, কোনো ওষুধে কাজ করছে না। যখন কোনো ওষুধে কাজ করছে না স্যার, তখন এনবিপি কি তাদের পাশে দাঁড়াচ্ছে? দেখুন মেন জিনিস, এই যে ব্যথার ওষুধ, আমার রোগটা কিন্তু ব্যথার নয়, ব্যথাটা আমার প্রবলেম নয়, কিন্তু আমরা তবুও ব্যথার ওষুধ খাচ্ছি। আমার রোগটা হচ্ছে নয় লাম্বার স্পন্ডালাইটিস, নয় অস্টিওআর্থারাইটিস, নয় সেখানেতে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, নয় আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা, কিংবা এই যে বললাম অ্যাঙ্কোলোজিং স্পন্ডালাইটিস, নয় রিমাটয়েড আর্থারাইটিস। এই সমস্ত রোগ আছে যেগুলো, বা সায়াটিকা, এই সমস্ত কারণের জন্য আমাদের পেন হয়। তো যে কোনো রকম রোগের ক্ষেত্রেই বলবো যে পেন কমানোটা আমাদের সলিউশন নয়। আমরা ম্যাক্সিমাম সবাই ছুটি ব্যথার পেছনেতে। আমরা এখনো জানি, এখনো যখন পেশেন্ট আসে আমাদের কাছে, অনেকদিন ধরে ভুগছেন, কমছে না, এলেন, এসে আমরা যখন বলি যে আমরা কিন্তু ব্যথার কোনো ওষুধ দিচ্ছি না, তখনই কিন্তু ঘাবড়ে যায়। দেখি আমাদেরকে বলে তাহলে আমার ব্যথা কি হবে, আমার তো রোগ সারবে না। কিন্তু প্রবলেমটা এই জায়গাতে, এই জায়গাটাকে বুঝতে হবে যে ব্যথাটার জন্য যদি আপনার সমস্যা হতো তাহলে তো আপনি এতদিন ব্যথার ওষুধ খেয়েছেন, তাহলে তো আপনার সমাধান হয়ে যেত। আপনি ব্যথার ওষুধ খাওয়ার পরও 1 বছর 2 বছর ধরে ভুগছেন, আপনার রোগ কমছে না, ব্যথা বাড়ছে, তার মানেটা কি? ব্যথার পেছনে ছুটলে হবে না। আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে রোগের ট্রিটমেন্ট করি। আমরা ব্যথাটা কেন হচ্ছে, এই যে সমস্ত রোগগুলো বললাম, অস্টিওআর্থারাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস, নয় রিমাটয়েড আর্থারাইটিস, নয় সার্ভাইকাল স্পন্ডালাইটিস, নয় অ্যাঙ্কোলোজিং, তো এই সমস্ত রোগগুলোর জন্য ব্যথা হচ্ছে। আমরা এই রোগের পেছনে ছুটি, আমরা রোগটাকে কি করে ভালো করা যায় তার পেছনে যাই। এর ফলে কি হবে, ব্যথা যন্ত্রণা আপনা আপ ধীরে 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 কমতে থাকবে। তার জন্য একটু টাইম দিতে হবে, একটু সময় দিতে হবে। অনেকে আসে জানি 1 বছর 2 বছর বা অনেকে 5 বছর ধরে ভুগছে, সেখানে এসে সেই ধৈর্যর হয়তো থাকে না, কারণ ব্যথা যন্ত্রণা এত ভুগেছে। আমরাও বুঝতে পারি যে এখানে যখন শোনে যে হ্যাঁ আমরা সুস্থ হয়ে যাব অল্প সময়ের মধ্যে, তখন এসে আগে চায় যে আমার ব্যথাটা কমে যাক। কিন্তু এটাকে পার্মানেন্ট সলিউশন করতে গেলে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা ব্যথার জন্য নয়। হ্যাঁ, ব্যথা যন্ত্রণা কমবে, ডেফিনেটলি কমবে, আপনি অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাবেন, কিন্তু যদি একটু সময় দেন, রোগটাকে যদি আমরা আয়ত্তের মধ্যে নিয়ে চলে আসতে পারি, তাহলে দেখবেন আপনা আপ ব্যথা কমে যাচ্ছে। কোনো রকম ওষুধের জন্য লং টাইমও খাবার কোনো রকম প্রয়োজন হবে না। আমি আসছি আলোচনায়। কারণ আগাছাকে শুধু ওপর থেকে ছেটে কিন্তু লাভ নেই, একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। আর এই উপড়ে ফেলে দেওয়ার কাজটাই কিন্তু করে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আর আপনি যদি এই ওপর থেকে ছেটে সন্তুষ্ট থাকেন যে আবার হোক সমস্যা, আবার অসুখ আমার জীবনের সমস্যা, তাহলে আপনি অন্য কোথাও যেতেই পারেন, অন্য কোনো প্যাথি পছন্দ করতেই পারেন। কে আছেন একটু শুনবো। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছি না কিন্তু। হ্যালো, হ্যাঁ বলুন, কথা বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কি সমস্যা? দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, আচ্ছা, অস্টিওআর্থারাইটিস, আচ্ছা, জয়েন্ট স্পেস ডিমিনিশ, আচ্ছা, এরও ঠিক হবে কিনা আচ্ছা, আগে বলুন আপনার বয়সটা কত? এটা জানার জন্য। আর আমার বাড়ি চাকদায়, কাছাকাছি কোন চেম্বার হবে এটা? আপনার বয়সটা কত? হ্যাঁ, আপনার বয়স কত? আমার বয়স 62। 62। আর এই যে সমস্যাগুলো বললেন, এই রোগেতে কতদিন ভুগছেন? শুনতে পাচ্ছেন? ঠিক আছে, শুনুন আপনি আপনি। শুনতে হ্যাঁ, থাকুন টিভিতে। যিনি ফোন করলেন, যে যে সমস্যাগুলোর কথা বললেন, এক হচ্ছে অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস, জয়েন্ট স্পেস যেটা ডিমিনিশড হয়ে গেছে, তো অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। বারবার আমরা বলি, এই যে মধ্যিখানে একটা ওয়ার্ড এলো অস্টিওপোরোসিস,
এই অস্টিওপোরোসিসটা কিন্তু একদিনে হয়নি। এই যে আমি জিজ্ঞাসা করলাম এটা কতদিনের, এই যে আমরা বারবার বলি যে একটা ছোট্ট ব্যথা যদি বড় স্টেজেতে পৌঁছয় তার পেছনে দায় কিন্তু নিজেরাই থাকি। কারণ শুরুতে যদি আমরা এই অস্টিও আর্থারাইটিসটাকে ডিটেক্ট করে ঠিক ট্রিটমেন্ট করাতে পারতাম তাহলে কিন্তু এই অস্টিওপোরোসিস যেত না। অস্টিওপোরোসিস যেটাকে বলা হয় এই আর্থারাইটিসের লাস্ট স্টেজ, যেখানেতে আমাদের হাড়ের মধ্যে যেরকম কাঠের মধ্যে ঘুণ ধরে যায় সেরকম হাড়ের মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়ে যায়, যেখানে খুব তাড়াতাড়ি সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু না, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টটা আপনাকে দুভাবে করতে হবে। এক হচ্ছে যেরকম মেডিসিনাল ট্রিটমেন্ট আছে তার সাথে সাথে আপনার এই রোগের ক্ষেত্রে পঞ্চকর্ম থেরাপিটা কিন্তু মাস্ট লাগবে। পঞ্চকর্ম থেরাপিটা কি? একটা ডিটক্সিফাইং থেরাপি, যার মাধ্যমে শরীরের টক্সিক সাবস্টেন্সগুলোকেও বার করা হবে। এমন কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে আপনার হাড়ের যে পুষ্টি, যে মিনারেল, হাড়ের যে শক্তি, সেটাকে ফিরিয়ে আনা হবে। এবং যাই পদ্ধতি থাকুক না কেন, কোনোটাই কষ্টদায়ক পদ্ধতি নয়, খুবই আরামদায়ক। এই দুটো জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করে অ্যাডভাইস অনুযায়ী নিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এই স্টেজ থেকে বেরোতে পারবেন। কিন্তু তার আগে আমরা এটা আপনার কথা শুনে আমি বললাম এই জিনিস লাগবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আপনার রিপোর্টটা একবার দেখা দরকার যে কোন স্টেজেতে দাঁড়িয়েছে, অস্টিওপোরোসিসটাও কোন স্টেজেতে আছে। তারপরই কিন্তু আপনাকে আমি ফাইনাল বলতে পারবো বা আমরা বলতে পারবো যে কতদিন আপনার লাগবে। ট্রিটমেন্ট তো অবশ্যই আছে, অবশ্যই আপনি সুস্থ হবেন, কিন্তু রিপোর্টের উপর ডিপেন্ড করবে যে আপনার কতদিন লাগবে। তাই চাকদা থেকে ফোন করছেন, আপনার যে জায়গা সুবিধে হবে চাকদা থেকে ফোন করলে আপনাকে দু জায়গা বলবে, কৃষ্ণনগরও বলতে পারে, আপনাকে মধ্যমগ্রামও বলতে পারে। আপনার যেটা সুবিধে হবে সেই জায়গায় আপনি একবার কন্ট্যাক্ট করুন। অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু রিপোর্টটা দেখার পর টাইমটা আপনাকে বলে দেবো। একদম। চাকদা থেকে কৃষ্ণনগরটা খুব নিয়ারেস্ট, এই কারণে আপনার হবে যে আপনি কিন্তু সুস্থ নয়, আপনি অসুস্থ, কারণ আপনি ব্যথার সমস্যায় ভুগছেন এবং বয়সটাও আপনার হয়েছে। তাই ফোন শুধুমাত্র করে, সত্যি কথা বলছি, ভালো হয়ে যাবেন না, যোগাযোগ করেই কিন্তু ভালো হতে পারবেন। হ্যাঁ, অনুষ্ঠান দেখবেন, বুঝবেন, চিনবেন এনবিপি কে, জানবেন এনবিপির পরিচয়, এটাও শিখে নেবেন যে এনবিপির থেকে মানুষ কিভাবে উপকার পেয়েছে, আমাকে কিভাবে এগোতে হবে। কিন্তু যোগাযোগ করুন, প্লিজ যোগাযোগ করুন যদি এই সমস্যাগুলোর সমাধান পেতে চান। আজকে অস্থি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি। যেতে যেতে একটা প্রশ্নই করব, অনেকে এই প্রশ্নটা করে যে অপারেশনের কথা প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন ডাক্তারবাবু, এবার তো তার মানে আমার আর কিছু করণীয় নেই। এরকম পেশেন্ট বহু আছে আমরা দেখাতে পারি যারা অপারেশন হয়েছে তারপরেও কিন্তু সেম প্রবলেম নিয়ে এসছে। তাহলে অপারেশনটা মনে হয় না যে পার্মানেন্ট সলিউশন বলে, কিন্তু আমরা যদি আমাদের কাছে অপশন থাকে যে আমরা বিনা অপারেশনেতে সুস্থ হতে পারি, তাহলে কেন আমরা কাটাছড়ার দিকে যাব? অবশ্যই বিনা অপারেশনেতে সুস্থ হওয়া যায়। অস্টিওআর্থারাইটিস বা লাম্বার স্পন্ডালাইটিস বা যে কোনো জিনিস, প্রথমত আপনাকে ঠিক করতে হবে যে আমি রোগটাকে এমন জায়গায় নিয়ে যাব না যেখানেতে এই দুটো জিনিসের মধ্যে আমাকে চুজ করতে হবে। আমি শুরুতেই সেটাকে ঠিক করব, সেই কারণে শুরুতেই যদি ব্যথা যন্ত্রণা হয় কোথাও না কোথাও সঙ্গে সঙ্গে আমি যোগাযোগ করব, রিপোর্ট করব। হ্যাঁ, যাদের এখন হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলবো যে হ্যাঁ, এখান থেকেও বিনা অপারেশনেতে সুস্থ হওয়া যায়। তার জন্য আমাদের একটা স্পেশাল থেরাপি থাকে, যেটাকে আয়ুর্বেদিক থেরাপি থাকে, আয়ুর্বেদের থেরাপি আছে যেটাকে বলা হয় পঞ্চকর্ম থেরাপি। এই দুটো যদি একসাথে নিতে পারেন ডেফিনেটলি আপনি সুস্থ হবেন, কোনো রকম অপারেশনের দিকে আপনাকে যেতে হবে না। একদম, এটা আপনার প্রশ্নের উত্তর। যারা প্রশ্ন করছেন অপারেশন না করে কি ভালো হতে পারি, এটা উত্তর। যদি আপনি অপারেশন করতে চান অবশ্যই করুন, যদি না করতে চান এনবিপির দরজা আপনার জন্য খোলা রয়েছে। তবে আজকে অনুষ্ঠান থেকে আমাদের এই মুহূর্তে বিদায় নিতে হবে, সময় হাতে একদম নেই। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে, আপনাদের সমস্যার সমাধান আমরা করবই করব। ভালো থাকবেন প্রত্যেকে, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে, নমস্কার।